আপনারা কি ভাবছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর ইসরায়েল ইরান যুদ্ধ দুটো কি সম্পূর্ণ আলাদা ঘটনা? এটা ভুল, সম্পূর্ণ ভুল ভাবছেন। ক্যারিবিয়ান সাগরের বুকে এমন একটা বিস্ফোরণ ঘটেছে যা পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে দিয়েছে। ইউক্রেন এবার সোজা ঢুকে আঘাত করেছে ইরানের জাহাজে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে ইরানকে আমেরিকা পর্যন্ত সমঝে চলে সেই ইরানের কার্গো জাহাজে ইউক্রেনের ডাইরেক্ট অ্যাটাক। কেন? কারণ এই জাহাজে করে লুকিয়ে রাশিয়ার জন্য ড্রোন আর মিসাইল পার্টস পাঠাচ্ছিল ইরান। পুতিনের বন্ধু ইরান এখন জেলেনস্কির সরাসরি নিশানায়। বিশ্বযুদ্ধ কি তবে লেগেই গেল? ইউরোপ, মধ্যপ্রাচ্য আর আমেরিকা কি এক যুদ্ধে জড়িয়ে পড়ছে? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব এই চরম উত্তেজনার পেছনের আসল সত্যিটা, আর দেখাবো এর ফলে আমার এবং আপনার অর্থাৎ ভারতের পকেটে কিভাবে আগুন লাগতে চলেছে। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আসল খেলা সবে শুরু। ভারতের নর্থ ওয়েস্ট মধ্য এশিয়ার ঠিক মাঝখানে অবস্থিত বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত জলাশয় ক্যাসপিয়ান সাগর। এতদিন এই সাগরটা ছিল রাশিয়া এবং ইরানের জন্য একটা নিশ্ছিদ্র সেফ জোন বা সুরক্ষিত দুর্গ। কেন? কারণ এটি চারদিক থেকে স্থলভাগ দিয়ে ঘেরা। এখানে আমেরিকা বা ন্যাটো কোনো যুদ্ধজাহাজ চাইলেও ঢোকাতে পারতো না। আর এই ভৌগোলিক সুবিধাকেই কাজে লাগাচ্ছিল পুতিন আর খামেনাইয়ের সরকার। এই ক্যাসপিয়ান সাগর হয়ে উঠেছিল রাশিয়া এবং ইরানের আদান প্রদানের সব থেকে নিরাপদ এবং গোপন হাইওয়ে। আন্তর্জাতিক রাডার এবং স্যাটেলাইটকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে চলত কোটি কোটি ডলারের মরণাস্ত্রের লেনদেন। আন্তর্জাতিক নিয়ম ভেঙে জাহাজের অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম অর্থাৎ এআইএস বন্ধ করে দেওয়া হতো, যার ফলে এগুলো পরিণত হতো ঘোস্ট শিপ বা ভুতুড়ে জাহাজে। এই রুটটা ছিল রাশিয়া এবং ইরানের ওয়েপেন সাপ্লাই চেইন এবং এর সবথেকে বড় লাইফলাইন। রাশিয়ায় যখনই ড্রোনের মজবুত ফুরিয়ে আসতো, ইরান আর ক্যাসপিয়ান সাগরের জলপথ ব্যবহার করে লটে লটে ড্রোন পাঠিয়ে দিত। কোনো চেকিং নেই, কোনো বাধা নেই, একেবারে স্মুথ ডেলিভারি। কিন্তু এবার গেম পুরোপুরি পাল্টে গেছে। ইউক্রেন এমন একটা কাজ করেছে যা রাশিয়া বা ইরান স্বপ্নেও ভাবতে পারেনি। ইউক্রেন অফিসিয়ালি ঘোষণা করেছে যে তারা ক্যাসপিয়ান সাগরের বুকে থাকা সেই রাশিয়ান কার্গো শিপে ডাইরেক্ট অ্যাটাক করেছে, যেটা ইরানের সামরিক অস্ত্র নিয়ে যাচ্ছিল। ক্যাসপিয়ান সাগর আর রাশিয়া ইরানের জন্য নিরাপদ নয়। শত্রুর সাপ্লাই চেইন ধ্বংস করতে ইউক্রেন যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। ইউক্রেনের বর্ডার থেকে ক্যাসপিয়ান সাগরের দূরত্ব প্রায় 1000 কিলোমিটারের বেশি। এত দূর থেকে ইউক্রেন কিভাবে এই হামলা করলো? এটা কি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোনো লং রেঞ্জ ড্রোন ছিল, নাকি রাশিয়ান ভূখণ্ডের ভেতরে লুকিয়ে থাকা কোনো স্পেশাল ফোর্সের আন্ডারকভার অপারেশন? যেভাবেই হোক, ইউক্রেনের এই আঘাত প্রমাণ করেছে রাশিয়ার এয়ার ডিফেন্স এবং ইন্টেলিজেন্স কতটা দুর্বল। একটা কার্গো জাহাজে হামলা মানে শুধু একটা সাধারণ জাহাজ ডোবা নয়, এর মানে হলো হাজার হাজার ড্রোন আর ধ্বংসাত্মক মিসাইল ইউক্রেনের মাটিতে পৌঁছানোর আগেই সাগরের জলে সলিল সমাধি হওয়া। রাশিয়ার ফ্রন্টলাইনে এর মারাত্মক প্রভাব পড়বে। এতদিন রাশিয়া ভাবত ফ্রন্টলাইন থেকে 1000 কিলোমিটার দূরের ক্যাসপিয়ান সাগর একদম সুরক্ষিত। ইউক্রেনের এই হামলা সেই অহংকার চূর্ণ করে দিয়েছে। এখন রাশিয়াকে তাদের এই সেফ জোন পাহারার জন্য যুদ্ধবিমান আর অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম মোতায়েন করতে হবে, যা বাধ্য হয়েই যুদ্ধক্ষেত্র থেকে তাদের ফোকাস এবং রিসোর্স সরিয়ে আনবে। এই একটা মাত্র বিস্ফোরণ পুরো জিওপলিটিক্যাল সমীকরণ কিন্তু বদলে দিয়েছে। ইউক্রেন সোজা এবং আক্রমণাত্মক বার্তা দিয়ে দিয়েছে, তোমরা যদি আমাদের মারবার জন্য অস্ত্র পাঠাও, তবে সেই অস্ত্র ডেলিভারি হওয়ার আগেই আমরা তোমাদের ট্রান্সপোর্ট রুট জ্বালিয়ে দেব। রাশিয়া এবং ইরানের এই অস্ত্র চোরাচালানের হাইওয়েতে আগুন লাগার পরে ইরান এখন মরিয়া হয়ে উঠেছে। তাদের মহামূল্যবান কার্গো এবং সামরিক সরঞ্জাম চোখের সামনে ধ্বংস হয়েছে। ক্যাসপিয়ান সাগরের জল এখন শুধু নোনতা নয়, বারুদের গন্ধেও ভারী হয়ে উঠেছে। এবং এই আগুন যে খুব শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়বে তার বলার অপেক্ষা রাখে না। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, হঠাৎ ইউক্রেন এত সাহস পেল কোথা থেকে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির যুক্তিটা শুনুন। তিনি স্পষ্ট বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার প্রথম বছর থেকেই ইরান হাজার হাজার শাহেদ ড্রোনস রাশিয়াকে দিয়েছে, যেগুলোর সাহায্যে ইউক্রেনের শহরগুলোতে বোমা বর্ষণ হয়েছে। ইরান তো অনেক আগেই আমাদের ওপর হামলা করেছে, তাই ইউক্রেন বলছে এটা কোনো নতুন আক্রমণ নয়, এটা হলো রিটালিয়েশন বা বদলা। তুমি আমাদের মারবার জন্য অস্ত্র পাঠাবে আর আমরা চুপ করে বসে থাকবো? কখনোই না। ইরানও কি চুপ করে বসে থাকার পাত্র? একদমই না। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আগরচি তিনি এক্স হ্যান্ডেল বা টুইটারে পোস্ট করে দাবি করেছেন যে ইউক্রেন একটা কমার্শিয়াল বা বাণিজ্যিক জাহাজে হামলা করেছে এবং এতে একজন নাবিকও মারা গেছে। শুধু তাই নয়, তিনি জেলেনস্কির সরাসরি অপমান করে বলেছেন, কিয়েভে বসে
থাকা এই ফ্রি লোডার যে অন্যের টাকায় খায় বা মুক্তে খায়, যা করেছে তার চরম জবাব দেওয়া হবে। ইরানের থিওরিটা আরও মারাত্মক। ইরান দাবি করেছে ইউক্রেনের নিজের এত ক্ষমতা নেই। এই হামলার পেছনে আসলে রয়েছে ইসরায়েল। ইসরায়েল চাইছে ইউরোপকেও এই যুদ্ধের আগুনে টেনে আনতে, যাতে আমেরিকা এবং ইউরোপ মিলে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ে। ভিডিওটির এই পয়েন্টে এসে একটা বড় প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। আচ্ছা, ইরান যে নির্ভুলভাবে গালফ দেশগুলোতে আমেরিকার মিলিটারি বেসে হামলা করছে, এত নিখুঁত টার্গেট তারা পাচ্ছে কোথা থেকে? প্রেসিডেন্ট জেলেনস্কি গোটা দুনিয়ার সামনে একটা বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন রাশিয়া তাদের শক্তিশালী স্যাটেলাইটের মাধ্যমে বাহরেইন, জর্ডান এবং কুয়েতে থাকা আমেরিকান মিলিটারি বেসের ছবি তুলছে এবং সেই স্যাটেলাইট ইমেজারি তারা ইরানকে দিচ্ছে। আর সেই ছবির ওপর ভিত্তি করেই ইরান আমেরিকার ওপর হামলা করছে। অর্থাৎ আমেরিকা এবং ইউরোপকে ধ্বংস করতে রাশিয়া এবং ইরান হাত মিলিয়েছে। বন্ধুরা, একটু থামুন আর ভাবুন। একদিকে রাশিয়া, ইরান, অন্যদিকে ইউক্রেন, আমেরিকা আর ইসরায়েল। আপনাদের কি মনে হয়, ইরান যদি ইউক্রেনের ওপর পাল্টা মিসাইল ছোড়ে আর ইউক্রেন যদি দূরপাল্লার মিসাইল দিয়ে ইরানের গভীরে হামলা করে, তাহলে কি ন্যাটো আর ইউরোপ চুপ করে থাকবে? কমেন্ট সেকশনে জানান, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? যদি সত্যিই যুদ্ধটা ছড়িয়ে পড়ে, সিনারিওটা ভাবুন। দক্ষিণ দিক থেকে আমেরিকা ওয়ারশিপ এবং ইসরায়েল হামলা করবে, পশ্চিম দিক থেকে জর্ডান বা অন্যান্য আরব দেশগুলো অ্যাকশন নিতে পারে, আর এখন উত্তর দিক থেকে ইউক্রেন যদি হামলা শুরু করে, তবে ইরানের জন্য এটা কিন্তু একটা ডিভাস্টেটিং বা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে। তবে ইরান কিন্তু মাথা নোয়ানোর দেশ নয়, তাই এই কনফ্লিক্ট খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে কিন্তু চলে যেতে পারে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে। অ্যাজ এন ইন্ডিয়ান এই যুদ্ধ আমাদের কিভাবে ভোগাবে? দেখুন, যখনই মধ্যপ্রাচ্যে বা গালফ অঞ্চলে যুদ্ধ লাগে, সব থেকে বড় ধাক্কা খায় গ্লোবাল ট্রেড বা ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। অঙ্ক বলছে পরিস্থিতি যদি এরকম চলতে থাকে, তবে এই অর্থবর্ষে ভারতকে তেল কিনতে অতিরিক্ত $10 বিলিয়ন খরচ করতে হবে। বুঝতে পারছেন এর মানে কি? এর মানে হলো পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এবং সোজা কথায় সাধারণ মানুষের পকেটে আগুন। এর মধ্যে আমাদের নিজেদের দেশে অনেক সমস্যা চলছে। আসামের ভয়াবহ বন্যার কথা ভাবুন। লাখ লাখ মানুষ গৃহহীন, 60 থেকে 70 জন মানুষ প্রাণও হারিয়েছেন। সরকারকে সেখানে বিশাল অঙ্কের রিলিজ প্যাকেজিং বা ফান্ডিং দিতে হবে। একদিকে দেশের ভেতরের বিপর্যয়, অন্যদিকে গ্লোবাল যুদ্ধের কারণে আমদানি খরচ বৃদ্ধি। ভারতের জন্য আগামী সময়টা চরম চ্যালেঞ্জিং হতে চলেছে। সবশেষে এটাই বলবো, মহাত্মা গান্ধীর একটা বিখ্যাত উক্তি আছে, অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। ইউক্রেন এবং ইরানের এই চোখের বদলে চোখ নীতি যদি চলতে থাকে, তবে এর ফল ভুগতে হবে পুরো মানব জাতিকে। 2026 সালটা যে জিওপলিটিক্সের জন্য সব থেকে ইম্প্যাক্টফুল আর ডেঞ্জারাস বছর হতে চলেছে, সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই যুদ্ধ যদি ইউরোপ পর্যন্ত ছড়ায়, তবে গ্লোবাল ইকোনমির এমন অবস্থা হবে যা সামলানো কিন্তু খুবই কঠিন। আমরা এই খবরটা প্রতিটা আপডেটে নজর রাখছি। আন্তর্জাতিক রাজনীতির এই খেলা কোথায় গিয়ে থামবে এই বিষয়ে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন। যারা ফেসবুকে আমাকে দেখছেন, তারা আমার পেজটিকে ফলো করুন, যাতে আমার এই ভিডিও নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।